ওকে, আজকে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ক্লাস 11-এর একটুখানি রিক্যাপ করব আমরা। হ্যাঁ, কারণ 12-এর এই জায়গাটা পড়তে গেলে 11-এর একটুখানি পার্ট আমাদের লাগবে। তো ওই জন্য আমরা 11-এর একটু পার্ট আজকে আমরা একবার একটু রিভাইজ করব। দেখো, টপিক করো। টপিক হবে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এর আগের দিন আমরা নিউক্লিওফিলিক দেখেছিলাম। কি হচ্ছে সমস্যা? এর আগের দিনকে আমরা নিউক্লিওফিলিক দেখেছিলাম, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস, এটা আমাদের এই টপিকটা 11-এর যে হাইড্রোকার্বন চ্যাপ্টার আছে সেখানে আমরা পাবো। ঠিক আছে, 11-এর হাইড্রোকার্বন চ্যাপ্টারের মধ্যে আমরা এই পার্টটাকে পাবো আজকে, যেটা আমরা শিখছি। এর আগের দিনকে আমরা দেখছিলাম যে টোটাল আমাদের কাছে কটা কারণ ছিল যে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন ডিফিকাল্ট হয়। তার কারণ ছিল নিউক্লিওফিলিক রিঅ্যাকশন ডিফিকাল্ট হয়, তার কারণ ছিল চারটে নিউক্লিওফিলিকের জন্য। তো ইলেকট্রোফিলিক ইজি হয়। ইলেকট্রোফিলিক মোস্ট অফ দ্য রিঅ্যাকশনস আমরা দেখবো অ্যারোমেটিক রিং এ, সেগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক এর নেচার। তো তার কারণটা হচ্ছে এটা যে ধরো আমি একটা বেনজিন রিং যদি নিই, তাহলে বেনজিন রিং এ আমরা কি জানি যে ইলেকট্রন ক্লাউড আছে। বেনজিন রিং এ, বেনজিন রিং এর উপরে এবং নিচে যে ইলেকট্রন ক্লাউডটা আছে, এই ইলেকট্রন ক্লাউডটা থাকার জন্য যদি আমাদের এখানে কোনো একটা ইলেকট্রোফাইল আসে, ইলেকট্রোফাইল মানে এমন কোনো স্পেসিস যার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, তো এরকম ইলেকট্রোফাইল যদি আসে তাহলে কি করবে, তাহলে বেনজিন ইলেকট্রনটাকে সহজেই ইলেকট্রোফাইলটাকে দিতে পারবে। এই জন্য ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনস জেনারেলি আমরা দেখি যে বেনজিন রিং বা অ্যারোমেটিক রিং তারা ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন করে। তো আমরা এখানে কি রিঅ্যাকশনের কথা বলছি? সাবস্টিটিউশন রিঅ্যাকশনের কথা বলছি। তার মানে কোনো না কোনো কিছু একটা সাবস্টিটিউট হবে বেনজিন রিংয়ে। তো একটা রিঅ্যাকশন দেখা যাক, জেনারেলাইজ আমি একটা করি। সেটা হচ্ছে যে ধরো বেনজিন রিং আছে, আর এখানে আমি একটা হাইড্রোজেনকে দেখাচ্ছি, আরো হাইড্রোজেনগুলো আছে, আমি শুধু একটা হাইড্রোজেন এখানে দেখাচ্ছি। এবং এই হাইড্রোজেনটাকে আমি কি করছি, এখানে একটা ইলেকট্রোফাইল দিচ্ছি। যে ইলেকট্রোফাইলটা কি করবে, এখানকার যে এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করবে। তো প্রোডাক্ট হিসেবে আমরা কি পাবো? প্রোডাক্ট হিসেবে আমরা পাবো হচ্ছে এটা, যে বেনজিন রিং থাকবে আর এইখানে ইলেকট্রোফাইলটা চলে আসবে, আর হাইড্রোজেনটা এইচ প্লাস আকারে চলে যাবে। এইরকম ভাবে সাবস্টিটিউশনটা হবে। তাহলে হাইড্রোজেনের জায়গায় কি চলে এলো? ইলেকট্রোফাইলটা চলে এলো। তাহলে হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করলো ইলেকট্রোফাইলটা কোথায়? অ্যারোমেটিক রিংয়ে। তাই রিঅ্যাকশনটার নাম কি হবে? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার আমি কি করব দেখো, এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এইবার আমি এই রিঅ্যাকশনটার একটুখানি মেকানিজমটা তোমাদেরকে দেখাই, মেকানিজমটাকে বোঝার চেষ্টা করবে যে কিভাবে এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি হয়। মেকানিজমটাকে একটুখানি বোঝার চেষ্টা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই মেকানিজমের উপর বেস করেই বাকি কনসেপ্টগুলো কিন্তু আমাদের থাকবে। ম্যাক্সিমাম রিঅ্যাকশনসকে তোমরা দেখতে পাবে এখানে এরকম, এবং রিঅ্যাকশনস খুবই। তো আমরা যদি মেকানিজম দেখি রিঅ্যাকশনটার, তাহলে মেকানিজমটা কেমন হবে দেখো। মেকানিজমটা এরকম হবে যে এখানে ধরো আমাদের কাছে আছে বেনজিন রিং, এখানে আছে হাইড্রোজেন একটা। ভালো করে শুনবে মনোযোগ দিয়ে, হ্যাঁ। কোথাও যদি কনফিউশন থাকে তাহলে আমাকে এখানে লিখবে কমেন্টে, যে যদি কোনো চ্যাটে লিখবে যদি কোনো কনফিউশন থাকে। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো কি হচ্ছে। তাহলে এখানে ইলেকট্রোফাইলটা, এটা তো ইলেকট্রন উইথড্র করার কাজ করে, তাই না? এ কি করবে, এই যে পাই বন্ডটা আছে পাই বন্ডটা থেকে ইলেকট্রন উইথড্র করবে। তাহলে যদি পাই বন্ডটা থেকে ইলেকট্রন উইথড্র করে, তাহলে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে ডাবল বন্ডে যে কার্বনে ইলেকট্রোফাইলটা অ্যাড হয় তার পাশের কার্বনে পজিটিভ চার্জ তৈরি হয়।
তাহলে আমি ধরে নিচ্ছি যে হাইড্রোজেনটা এখানে, ইলেকট্রোফাইলটা এখানে অ্যাড হলো। তাহলে ডাবল বন্ডের, কোন ডাবল বন্ডের কথা বলছি আমি, এই ডাবল বন্ডটা যে বেঞ্জিনের যে ডাবল বন্ডটার সঙ্গে ইলেকট্রোফাইলটা অ্যাড হচ্ছে, যে ডাবল বন্ডে ইলেকট্রোফাইলটা অ্যাড হবে তার পাশের কার্বনটা পজিটিভ হবে। তাহলে এই কার্বনটা পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো তো এইখানে আমি কি পাচ্ছি, একটা কার্বোক্যাটায়ন আমি পাচ্ছি। এবং এই যে কার্বোক্যাটায়নটা, এই কার্বোক্যাটায়নটা রেজোনেন্স স্টেবিলাইজড হবে। যদি এই কার্বোক্যাটায়নের মধ্যে আমরা দেখি, তাহলে দেখো এখানে রেজোনেন্স পসিবল। তাহলে এখানে আমি রেজোনেটিং স্ট্রাকচার বানাতে পারি এই কার্বোক্যাটায়নটা। তাহলে কার্বোক্যাটায়নটার আমি রেজোনেটিং স্ট্রাকচার বানালাম। আরও একটা রেজোনেটিং স্ট্রাকচার বানানো যেতে পারে, তাহলে আমি আরও একটা রেজোনেটিং স্ট্রাকচার বানালাম। তাহলে টোটাল 3টে রেজোনেটিং স্ট্রাকচার আমাদের এই কার্বোক্যাটায়নটার ক্ষেত্রে পসিবল হতে পারে। তো 3টে রেজোনেটিং স্ট্রাকচার আমি এখানে বানালাম। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমরা যে রিয়েকশনটা শুরু করেছিলাম, সেই রিয়েকশনটা শুরু করেছিলাম একটা অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে। যে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটটা তৈরি হলো, সেটা অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো সেটা অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক? বলো। দেখে তাড়াতাড়ি বলো। নন অ্যারোমেটিক। ওকে, তাহলে এটা হচ্ছে নন অ্যারোমেটিক। কিভাবে নন অ্যারোমেটিক হলো? কারণ এইখানে যে কার্বনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে কার্বনটা, এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি হয়ে গেল? এই কার্বনটার হাইব্রিডাইজেশন হয়ে গেল sp3। তাহলে sp3 কার্বন যদি থাকে তাহলে সেটা নন প্লানার হয়। নন প্লানার হওয়ার জন্য এটা নন অ্যারোমেটিক হবে। তাহলে এটার যদি আমরা এর ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারটা দেখি, তাহলে সেটা এরকম। কিরকম? এখানে পজিটিভ চার্জটা রেজোনেন্স করছে, এগুলো পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। এখানে হাইড্রোজেন, এখানে ইলেকট্রোফাইল, ডেল্টা পজিটিভ চার্জ একবার এখানে, একবার এখানে, আর একবার এখানে। এই 3টে জায়গায় ডেল্টা পজিটিভ চার্জটা পৌঁছবে। তো এই জায়গাতে আমরা কি দেখলাম, যে হাইড্রোজেন, এই যে কার্বনের কানেক্টেড ইলেকট্রোফাইলটা যেখানে কানেক্ট হয়েছে, এইটার হাইব্রিডাইজেশন কি হয়ে গেছে? sp3 হয়ে গেছে। যার ফলে এটা আর অ্যারোমেটিক হবে না, এটা কি হয়ে যাবে? নন অ্যারোমেটিক হয়ে যাবে। কারণ নন প্লানার হলে নন অ্যারোমেটিক হয়। তাহলে আবারও কোশ্চেন, যে যদি নন অ্যারোমেটিক হয় তাহলে এই যে প্রসেসটা, এই প্রথমে যে ইলেকট্রোফাইল অ্যাড হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটা স্লো হবে না ফাস্ট হবে? এই প্রসেসটা স্লো হবে না ফাস্ট হবে? তাড়াতাড়ি বলো। এই প্রসেসটা স্লো হবে না ফাস্ট হবে? ইলেকট্রোফাইলটা যখন অ্যাড হলো বেঞ্জিন রিংয়ে, তখন এটা অ্যারোমেটিক থেকে নন অ্যারোমেটিক হলো। তা অ্যারোমেটিক থেকে নন অ্যারোমেটিক যদি হয় তাহলে কি হবে? অবশ্যই এটা স্লো প্রসেস হবে। তাহলে এই প্রসেসটাই এই রিয়াকশনের ক্ষেত্রে স্লো প্রসেস। এবং এই স্লো প্রসেস হলে আমরা সেটাকে যেন কি বলি? আরডিএস, রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে আমরা সেটাকে আরডিএস বলি বা রেট ডিটারমাইনিং স্টেপ বলি। এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে কমপ্লেক্সটা যেটা তৈরি হলো, এই যে নন অ্যারোমেটিক কমপ্লেক্সটা, এইটার আর একটা নাম বলা হয়, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এটাকে সিগমা কমপ্লেক্স বলি। কেন সিগমা কমপ্লেক্স বলি? কারণ দেখো ইলেকট্রোফাইলটা এখানে কিভাবে কানেক্টেড আছে, ইলেকট্রোফাইলটা এখানে সিগমা বন্ডের থ্রুতে কানেক্টেড আছে বেঞ্জিন রিং এর সাথে। ইলেকট্রোফাইল যেটা অ্যাড হয়েছে বেঞ্জিন রিং এ, সেটা বেঞ্জিন রিং এ সিগমা বন্ডের সাথে কানেক্টেড আছে, তাই আমরা এটাকে সিগমা কমপ্লেক্স বলি। আর এইটাকে এনসিআরটিতে আরো একটা নামে বলা হয়েছে অ্যারেনিয়াম আয়ন। অ্যারেনিয়াম আয়ন। তাহলে এটা অ্যারোমেটিক একটা কম্পাউন্ড থেকে এই ক্যাটায়নটা তৈরি হয়েছে, তাই এটাকে অ্যারেনিয়াম আয়নও বলা হয়েছে। তাহলে এইখানে দেখো আমি পজিটিভ চার্জটা এই মিডিলে দিয়েছি, কারণ হচ্ছে ডেল্টা পজিটিভ চার্জ এইখানে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়েছে। ওকে, তাহলে এখানে ডেল্টা পজিটিভটা দেওয়া ঠিক হবে না। এক মিনিট, পজিটিভটা, ডেল্টা পজিটিভ আমি যেহেতু দিয়েছি তাই মাঝখানে আর পজিটিভ দিলাম। ওকে, তাহলে এইখানে দেখো আর একটা দিলে অ্যারেনিয়াম আয়ন বলে। তাহলে এটা নন অ্যারোমেটিক। তাহলে কি মনে হয় যে যদি কেউ নন অ্যারোমেটিক থাকে, এ তো আবার এই নন অ্যারোমেটিক থেকে এ তো আবার অ্যারোমেটিক হতে চাইবে। তাহলে নন অ্যারোমেটিক থেকে যখন এই আবার অ্যারোমেটিক হতে চাইবে, তখন এ কি করবে? তখন এখানকার থাকা একটা এইচ প্লাস, এই যে হাইড্রোজেনটা আছে, সেই হাইড্রোজেনটা এইচ প্লাস আকারে চলে যাবে। তাহলে হাইড্রোজেনটা যদি এইচ প্লাস আকারে যায়, তাহলে ইলেকট্রোফাইলটায় ওই ডাবল বন্ডের ওখানে থেকে যাবে, হাইড্রোজেনটার ওখানে থেকে যাবে। তাহলে কি হলো? হাইড্রোজেনটা সাবস্টিটিউট হয়ে গেল না? তাহলে এখানে কি ছিল? এই হাইড্রোজেনটা এখানে ছিল, এই হাইড্রোজেনটা
এই ইলেকট্রোফাইলটা দিয়ে কি হয়ে গেল, সাবস্টিটিউট হয়ে গেল, ইলেকট্রোফাইলটা দিয়ে সাবস্টিটিউট হয়ে গেল। এবং এই পরের প্রসেসটা যেহেতু নন অ্যারোমেটিক থেকে এটা আবার অ্যারোমেটিক কম্পাউন্ডে কনভার্ট হচ্ছে, নন অ্যারোমেটিক থেকে এটা আবার অ্যারোমেটিক হচ্ছে, লাস্ট স্টেপে দেখো নন অ্যারোমেটিক থেকে আবার কি হচ্ছে, এটা অ্যারোমেটিক হচ্ছে। তাহলে নন অ্যারোমেটিক থেকে যখন আবার অ্যারোমেটিক হবে, তাহলে এইটা ফার্স্ট প্রসেস হবে, এই প্রসেসটা ফার্স্ট প্রসেস হবে। তাহলে এটা দুটো স্টেপে রিয়াকশনটা হবে। প্রথম স্টেপটা স্লো স্টেপ, যেটা হচ্ছে আরডিএস সিগমা কমপ্লেক্স তৈরি হওয়াটা, এবং পরের স্টেপটা যেটা সিগমা কমপ্লেক্স তৈরি হওয়ার পরে যে স্টেপটা, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে যখন হাইড্রোজেনটা চলে যাবে সেখান থেকে এটা ফার্স্ট স্টেপ হবে। তো এটা হচ্ছে এই রিয়াকশনের মেকানিজম। এবার আমরা যদি এর একটু ডায়াগ্রাম দেখি, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, এটা ইম্পর্টেন্ট। দেখো রিয়াকশনে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, তো একদিকে আমরা দেখব পোটেনশিয়াল এনার্জি, যে পোটেনশিয়াল এনার্জি কিভাবে চেঞ্জ হচ্ছে, আর একদিকে দেখব প্রোগ্রেস অফ রিয়াকশন, প্রোগ্রেস অফ রিয়াকশন, প্রোগ্রেস অফ রিয়াকশন। তাহলে ভালো করে দেখো কি হচ্ছে কেসটা। প্রথমে আমি কি নিয়েছি, এইখানে আমি নিয়েছি বেনজিন রিং আর ইলেকট্রোফাইল, যে দুটো আমার রিয়াক্ট্যান্ট, এরা রিয়াকশন করছে। এরা যখন রিয়াকশন করছে তখন এরা একটা হাই এনার্জি সিগমা কমপ্লেক্স তৈরি করেছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে এখানে এরা একটা সিগমা কমপ্লেক্স তৈরি করেছে, যেটা ইন্টারমিডিয়েটের এনার্জি সবসময় রিয়াক্ট্যান্টের থেকে এবং প্রোডাক্টের থেকে কি হবে, বেশি হবে। এবং এইখান থেকে এইটা কি তৈরি করেছে, প্রোডাক্ট তৈরি করেছে। প্রোডাক্ট কি তৈরি করেছে, প্রোডাক্ট তৈরি করেছে যে ইলেকট্রোফাইলটা হাইড্রোজেনের জায়গায় চলে এসেছে আর এইচ প্লাসটা চলে গেছে, এইটা প্রোডাক্ট তৈরি করেছে। তাহলে প্রোডাক্টের এনার্জি মনে করো আমি এখানে ধরলাম। তাহলে কি হবে, যখন এই রিয়াকশনটা হবে তখন কি হবে, প্রথমে বেনজিন রিংটা কি করবে, রিয়াক্ট্যান্ট দুটো কি করবে, প্রথমে রিয়াক্ট্যান্ট দুটো যাবে হচ্ছে ইন্টারমিডিয়েটে, কিন্তু ইন্টারমিডিয়েটে তো ডাইরেক্ট যেতে পারে না। এগুলো তোমরা পরবর্তীকালে পড়বে রিয়াকশন সম্পর্কিত, যখন রিয়াকশন কাইনেটিক্স পড়বে, যে ডাইরেক্ট কেউ ইন্টারমিডিয়েটে কনভার্ট হতে পারে না। প্রথমে একটা হাই এনার্জি স্টেটে যেতে হবে, তারপরে সে ইন্টারমিডিয়েট ফর্ম করতে পারবে। তার মানে এখান থেকে প্রথমে তাকে একটা হাই এনার্জি স্টেটে যেতে হবে, তারপরে সে ইন্টারমিডিয়েট তৈরি করতে পারবে। তাহলে এই যে হাই এনার্জি স্টেটটা, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। কোনটা, এই যে যেখানে হাই এনার্জি স্টেটটা পৌঁছলো, এই হাই এনার্জি স্টেটটাকে কি বলা হয়, ট্রানজিশন স্টেট। এখানে গিয়ে সে তারপরে ইন্টারমিডিয়েটে পৌঁছবে। এবার এই ইন্টারমিডিয়েট থেকে আবার এটা আরেকটা ট্রানজিশন স্টেটের থ্রুতে প্রোডাক্টে পৌঁছবে। ইন্টারমিডিয়েট থেকে আরেকটা ট্রানজিশন স্টেটের থ্রুতে এটা কোথায় চলে যাবে, ইন্টারমিডিয়েট থেকে আরেকটা ট্রানজিশন স্টেটের থ্রুতে প্রোডাক্টে চলে যাবে। এইরকম একটা আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আমরা পাবো এই রিয়াকশনের জন্য। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন তুমি রিয়াক্ট্যান্ট থেকে ইন্টারমিডিয়েট তৈরি করতে চাইবে, তখন এতটা এনার্জি আমাদেরকে প্রথমেই সাপ্লাই করতে হবে, না হলে ইন্টারমিডিয়েটই হবে না। এই যে এনার্জিটা রিয়াক্ট্যান্টের এভারেজ এনার্জি আর ট্রানজিশন স্টেটের মধ্যে যে এনার্জি, এটাকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এই অ্যাক্টিভেশন এনার্জি, এটা প্রথম স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি। এবং দ্বিতীয় স্টেপের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় স্টেপের ক্ষেত্রে এইটুকু অ্যাক্টিভেশন এনার্জি সাপ্লাই করতে হচ্ছে। সেকেন্ড স্টেপের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জিটা এটা EA2, যেটা হচ্ছে সেকেন্ড স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে ভালো করে যদি খেয়াল করে দেখো, তাহলে প্রথম স্টেপের অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক বেশি দ্বিতীয় স্টেপের অ্যাক্টিভেশন এনার্জির থেকে। তাহলে আমি কি লিখতে পারি, যে অ্যাক্টিভেশন এনার্জি প্রথম স্টেপ সেটা অনেক বেশি দ্বিতীয় স্টেপের অ্যাক্টিভেশন এনার্জির থেকে। তাহলে যেহেতু প্রথম স্টেপের অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি, তাহলে প্রথম স্টেপটা হবে স্লো। প্রথম স্টেপটা হবে কি, তাহলে প্রথম স্টেপটা হবে স্লো, কারণ এর অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি। দ্বিতীয় স্টেপের অ্যাক্টিভেশন এনার্জিটা খুবই কম, তাহলে দ্বিতীয় স্টেপটা কি হবে, ফার্স্ট স্টেপ হবে। ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্ট তৈরি হওয়াটা ফার্স্ট স্টেপ হবে। এই অবধি কোথাও বুঝতে অসুবিধা আছে? দেখো একবার, কোথাও যদি কোনো ডাউট থাকে বলো। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এবার এইখান থেকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন পরীক্ষায় এসেছিল। কোশ্চেনটা হচ্ছে যে আমরা এরকম একটা ইলেকট্রোফিলিক রিয়াকশন করছি বেনজিনের ক্ষেত্রে। বেনজিনের মধ্যে মনে করো আমি একটা ইলেকট্রোফাইল দিলাম, ফর এক্সাম্পল সেই ইলেকট্রোফাইলটা NO2+,
যে কোনো ই প্লাস দিতে পারি, মনে করো NO2+ দিলাম, নাইট্রেশন রিয়েকশন করা হচ্ছে বেঞ্জিনের, তাহলে প্রোডাক্ট এখানে হবে নাইট্রোবেঞ্জিন। অবভিয়াসলি হাইড্রোজেনের পরিবর্তে ওই ইটা এসে অ্যাড হয়, তো ইটা মনে করো এখানে NO2+। আর একটা কেস বলা হয়েছে যে এইখানে আমাদের হাইড্রোজেনের পরিবর্তে এই জায়গাগুলোতে সব আছে ডি, সো ডিউটিরেটেড বেঞ্জিন, তাহলে এখানে সবগুলোতে ডি আছে। এটা নিটের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। তো এখানে কি আছে, এখানে সবগুলো আছে হাইড্রোজেন, আর এখানে হাইড্রোজেনের পরিবর্তে কি দেওয়া হয়েছে, ডি। তো সেম রিয়াকশন এখানেও করা হচ্ছে, এখানেও NO2+ দেওয়া হচ্ছে, এবং এখানে কি প্রোডাক্ট হবে, এখানেও এরকমই একটা প্রোডাক্ট হবে যেখানে হাইড্রোজেনের পরিবর্তে সাবস্টিটিউট হবে কে, এই ডি এর জায়গায় NO2 অ্যাড হবে, এখানে D+ যাবে আর এখানে H+ যাবে। এখন যে কোশ্চেনটা তারা জিজ্ঞেস করেছে, কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। কোশ্চেনটা জিজ্ঞেস করেছে যে ধরো এই রিয়াকশনের রেট R1 আর এই সেকেন্ড রিয়াকশনের রেট R2। এবার অপশন এ R1 গ্রেটার দ্যান R2, অপশন বি R1 লেস দ্যান R2, অপশন সি R1 ইকুয়াল টু R2, and option D none of this। কি অ্যান্সার হবে? এই দুটো যে রেট যদি আমি কম্পেয়ার করি, তাহলে কোন রেটটা বেশি হবে? R1 বেশি হবে না R2 বেশি হবে, নাকি দুটোই সমান হবে, নাকি এর মধ্যে কোনোটাও নয়, আমরা বলতে পারবো না কোনটা বেশি হবে কোনটা কম হবে। ওকে, তো কি অ্যান্সার হলো? অ্যান্সার হলো সেম হবে। দেখো এটা সেম হবে, কেন সেম হবে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। সেম হবে এই জন্যে যে দেখো, যদি আমরা বন্ড এনার্জি দেখি যে কোন বন্ডটা স্ট্রং, CH বন্ড আর CD বন্ডের, CD বন্ডটা স্ট্রং, তাহলে অনেকে ভাবতে পারে যে CD বন্ড যদি স্ট্রং হয় তাহলে এখানে তো C আর D বন্ড ভাঙছে, তাহলে এখানে রিয়েকশন স্লো হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। CD বন্ডটা স্ট্রং, তার মানে সেকেন্ড স্টেপটার ক্ষেত্রে কার্ভটা শুধু একটু হাই এনার্জি দিয়ে যাবে। ভালো করে বুঝবে, দুটো লাইন আমি এখানে কনসিডার করছি। এই লাইনটা হচ্ছে CH বন্ড ব্রেকিং এর জন্য, আর সেকেন্ড লাইনটা, এই লাইনটা হচ্ছে CD বন্ড ব্রেকিং এর জন্য। কিন্তু ভালো করে দেখো, এই CH বন্ড ব্রেক হোক বা CD বন্ড ব্রেক হোক, সেটা কোন স্টেপে হচ্ছে? সেটা ফার্স্ট স্টেপে হচ্ছে। আর ফার্স্ট স্টেপের উপর তো রেট ডিপেন্ড করে না, রেট ডিপেন্ড করে কোন স্টেপের উপর? রেট ডিপেন্ড করে তো স্লো স্টেপটার উপর। স্লো স্টেপটা হচ্ছে আমাদের RDS, কিন্তু স্লো স্টেপটা দুটোর ক্ষেত্রেই একই থাকবে, রেট ডিটারমিনিং স্টেপের মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে হাইড্রোজেন আর ডয়টেরিয়াম যদি তুমি চেঞ্জ করো, তাহলে কি হবে? এই জায়গাতে রেটটা সেকেন্ড স্টেপের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, সেকেন্ড স্টেপ রেটের উপর পুরো রিয়েকশনের রেট ডিপেন্ডই করছে না। এই জন্য কি হবে, আমাদের এই দুটোর ক্ষেত্রে রেটটা কি হবে? সেম হবে। বোঝা গেছে ব্যাপারটা? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এটা। দুটোর ক্ষেত্রেই রেট কি হবে? সেম হবে। তাহলে কোশ্চেনটা এরকম ছিল যে নাইট্রেশন অফ বেঞ্জিন এন্ড ডিউটিরেটেড বেঞ্জিন, দ্য রেট অফ নাইট্রেশন অফ বেঞ্জিন এন্ড রেট অফ নাইট্রেশন অফ ডিউটিরেটেড বেঞ্জিনস কি হবে? সেম হবে না, ডিফারেন্ট হবে না, একই হবে, এরকম কথা কোশ্চেন ছিল। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা ইন্টারেস্টিং এবং উত্তরটাকে ভালো করে মনে রাখতে হবে। বুঝতে পেরেছি উত্তরটা? কোনো অসুবিধা আছে বুঝতে? দেখো একবার, একবার দেখো। ওকে, গুড। চলো নেক্সট আমরা এখানে আর একটা কনসেপ্টের দিকে যাই। যে ধরো আমার এই রিয়াকশনে আমি কি করলাম, আমি একটা বেঞ্জিন রিং নিলাম, আর এর মধ্যে আমি একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাড করলাম। তো যদি একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাড করা হয়, ধরো এখানে আমার একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি আমি অ্যাড করি, তাহলে রিয়াকশনটা ফাস্টার হবে না স্লোয়ার হবে? হ্যালো,
ওকে, তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি আমার থাকে, ভালো করে দেখো কি বলছি আমি এখানে, দুটো জিনিস দেখো। প্রথম স্টেপে কি হয়, প্রথম স্টেপে বেঞ্জিন রিং এর ইলেকট্রন ক্লাউডটা, ভালো করে বোঝো, এই স্টেপটার উপর রেট ডিপেন্ড করে, স্লো স্টেপ এটা। তাহলে প্রথম এই আরডিএসটা হচ্ছে এটা, এই স্টেপটার উপর রেট ডিপেন্ড করে। প্রথম স্টেপটা কোথায়, যখন বেঞ্জিন রিং ইলেকট্রোফাইলটাকে অ্যাটাক করছে। তার মানে আমি যদি এরকম একটা কাজ করি যে বেঞ্জিন রিং এর মধ্যে যদি আমি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাড করি, তাহলে বেঞ্জিন রিং এ ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে। তাহলে বেঞ্জিন রিং এ যদি ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়, তাহলে এটা খুব সহজেই ইলেকট্রন ডোনেট করতে পারবে কাকে, ইলেকট্রোফাইলকে। তাহলে মানে আমি কি বলতে পারি যে যদি বেঞ্জিন রিং এ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে তার যে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন হবে সেটার রেট বেঞ্জিনের থেকে বেশি হবে। বোঝা গেল? আবার যদি আমি এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগিয়ে দিই, তাহলে কি হবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি আমি এখানে একটা লাগিয়ে দিই, তাহলে বেঞ্জিন রিং এ ইলেকট্রন ডেন্সিটি কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এখানে যদি আমি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অ্যাড করে দিই, তাহলে বেঞ্জিন রিং এ ইলেকট্রন ডেন্সিটি কি হয়ে যাবে, কমে যাবে। আর বেঞ্জিন রিং এ যদি ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, তাহলে রিঅ্যাকশনের রেট কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে রেট অফ রিঅ্যাকশন দেখি, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন যদি দেখি, তাহলে কি হবে, তাহলে কি হবে যে রিঅ্যাকশনের রেট ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যখন থাকবে তখন বেশি হবে, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যখন থাকবে তখন কম হবে। এখান থেকে কোশ্চেন তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, তোমাদেরকে চারটে দিয়ে বলবে, চারটে বেঞ্জিন কম্পাউন্ড দিয়ে বলবে যে কার ক্ষেত্রে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন ফাস্টার রেটে হবে। তখন তোমাকে দেখতে হবে যে কোনটাতে সবচেয়ে বেশি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সবচেয়ে ভালো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কোন জায়গাতে আছে। যেটাতে সবচেয়ে ভালো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে সেখানেই সবচেয়ে ফাস্টার রেটে রিঅ্যাকশন হবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে দেখো, এবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে আলোচনা করবো, ভালো করে বোঝার চেষ্টা করবে আমি কি বলছি। যে মনে করো আমি একটা বেঞ্জিন রিং এ রিঅ্যাকশন করছি, আর সেই বেঞ্জিন রিং এ এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ আগে থেকে অ্যাটাচ আছে। তার মানে এটা একটা সাবস্টিটিউটেড বেঞ্জিন, মানে একটা বেঞ্জিন রিং যেখানে আগে থেকেই একটা গ্রুপ অ্যাটাচড আছে। তো এখানে যেটা পয়েন্ট হবে, দাঁড়াও, পয়েন্টটাকে আমি এখানে লিখি, ডিরেক্টিভ ইনফ্লুয়েন্স অফ functional groups। ডিরেক্টিভ ইনফ্লুয়েন্স অফ ফাংশনাল গ্রুপস, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবে কি বলতে চাইছি। তো মনে করো তোমার কাছে একটা বেঞ্জিন রিং আছে, এবং এই বেঞ্জিন রিং এ আগে থেকেই একটা গ্রুপ এখানে অ্যাটাচড হয়েই আছে। এটা যে কোনো গ্রুপ হতে পারে, ধরো নাইট্রো হতে পারে, ওএইচ হতে পারে, সি ডাবল ওএইচ হতে পারে, সি এনি গ্রুপ, যে কোনো একটা গ্রুপ মনে করো আগে থেকে বেঞ্জিন রিং এ অ্যাটাচড হয়ে আছে। এবার তুমি কি করছো, এই বেঞ্জিন রিং এ একটা ইলেকট্রোফাইল দিচ্ছ। এখন ইলেকট্রোফাইলটা বেঞ্জিন রিং এ অ্যাড হবে, এবং ইলেকট্রোফাইলটা এখানে যখন অ্যাড হবে না, তখন তিনটে আলাদা আলাদা পজিশনে অ্যাড হতে পারে। ভালো করে বোঝার চেষ্টা করবে কোথায় কোথায় অ্যাড হতে পারে বেঞ্জিন রিং এ। এই গ্রুপের রেসপেক্টে প্রথমটাকে বলে অর্থ পজিশন, এটাকে বলে মেটা পজিশন, এটাকে বলে প্যারা পজিশন। এটা আমরা সবাই জানি, এই দিক থেকে এটাকে বলে অর্থ, এটা মেটা, আর এটা প্যারা। তাহলে এই গ্রুপের রেসপেক্টে, যে গ্রুপটা অলরেডি কানেক্টেড আছে, এই গ্রুপের রেসপেক্টে প্রথম যে পজিশনটা থাকে সেটাকে আমরা অর্থ বলি, তারপরেরটাকে মেটা, তারপরেরটাকে আমরা বলি প্যারা। তাহলে যখন ইলেকট্রোফাইলটা অ্যাড হবে, তখন এখানে পজিশন কি হচ্ছে, যে ইলেকট্রোফাইলটা কোথায় অ্যাড হতে পারে ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে ইলেকট্রোফাইলটা তিন পজিশনের মধ্যেই যে কোনো জায়গাতে অ্যাড হতে পারে। তাহলে আমি এখানে তিনটে অপশন বানাই, কি কি, যে ইলেকট্রোফাইলটা অর্থ পজিশনে অ্যাড হতে পারে, ইলেকট্রোফাইলটা মেটা পজিশনে অ্যাড হতে পারে, আর ইলেকট্রোফাইলটা প্যারা পজিশনে অ্যাড হতে পারে। তো আমি প্রথম যে পয়েন্টটা লিখছি সেটা হচ্ছে অর্থ অ্যাটাক। অর্থ অ্যাটাক, যদি ইলেকট্রোফাইলটা অর্থ পজিশনে অ্যাড হয়, আমি বেঞ্জিন রিংটাকে যেভাবে এঁকেছি সেইভাবেই তোমাকে বুঝতে হবে, যে সেইভাবেই আঁকবে। কারণ বেঞ্জিন রিং এর ডাবল বন্ডটাকে যদি একটু ঘুরিয়ে দাও, তাহলে তোমার অন্য স্ট্রাকচার আসবে, কিন্তু সেম মানে স্ট্রাকচার সেমই আসবে,
শুধু আগে পরে আসবে। তাহলে আমি কি বলছি যে যখন তুমি ওই ইলেকট্রোফাইলটাকে অ্যাড করবে বেনজিন রিংয়ে, আমি যেভাবে বেনজিন রিংটাকে এখানে ড্র করেছি তুমিও সেভাবেই ড্র করবে। সেভাবে ড্র করলে তাহলে আমি যেরকম স্ট্রাকচার পাচ্ছি তুমি সেরকমই স্ট্রাকচার পাবে। তাহলে ধরো অর্থ পজিশনে অ্যাটাক হলো, অর্থ পজিশনে অ্যাটাক হলে ইলেকট্রোফাইলটা যদি অর্থতে আমি অ্যাড করি তাহলে পজিটিভ চার্জটা কোন পজিশনে তৈরি হবে? ভালো করে বলো দেখি। ইলেকট্রোফাইলটা যদি অর্থ পজিশনে অ্যাড হয় তাহলে পজিটিভ চার্জটাকে আমার স্ট্রাকচার অনুযায়ী কোন পজিশনে দেবে? আমি একটু আগে কি বললাম যে ইলেকট্রোফাইলটা ডাবল বন্ডে যে কার্বনে অ্যাড হবে তার পাশের কার্বনটা কি হয়ে যাবে? পজিটিভ চার্জ হয়ে যাবে। ইলেকট্রোফাইলটা যে কার্বনে আমি অ্যাড করব তার পাশের কার্বনটা পজিটিভ, তাহলে মেটাতে পজিটিভটা যাবে। ভেরি গুড, তাহলে মেটাতে যাবে পজিটিভটা। তাহলে কি হলো যে আমি যখনই এখানে ইলেকট্রোফাইলটাকে অ্যাড করব, তাহলে এখানে গ্রুপটা আগে থেকেই আছে, ইলেকট্রোফাইলটা আমি এই জায়গাতে অ্যাড করছি, তাহলে পজিটিভটা এই জায়গাটা তৈরি হবে। এটা নিয়ে কারো মনে হয় কোনো সন্দেহ নেই। ওকে, ঠিক তেমনি আমি যদি এটাকে মেটা অ্যাটাক করি, যদি আমি মেটাতে অ্যাটাক করাই তাহলে পজিটিভ চার্জটা কোথায় তৈরি হবে? স্ট্রাকচার দেখে বলবে যে যদি ইলেকট্রোফাইলটা মেটা পজিশনে অ্যাড হয় তাহলে পজিটিভটা কোথায় তৈরি হবে, ভালো করে দেখে বলবে। আমি যে স্ট্রাকচারটা এঁকেছি ওই স্ট্রাকচারের রেসপেক্টে বলবে। ডাবল বন্ডের যে কার্বনে ইলেকট্রোফাইলটা অ্যাড হয় তার পাশের কার্বনটাকে পজিটিভ হয়। তুমি প্যারাতেও দিতে পারো, মেটাতে অ্যাড করে যদি লেফট সাইডে মেটাটাতে অ্যাটাক করাও তাহলে প্যারাতে হবে, যে কোনো জায়গায় লেখা যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে আমি কি করছি, আমি ইলেকট্রোফাইলটাকে এখানে লিখছি। তো ইলেকট্রোফাইলটা এখানে লিখলে পজিটিভটা এখানে তৈরি হবে পাশের কার্বনে। রিমেম্বার, ডাবল বন্ডটা যেভাবে আছে সেভাবে যদি তুমি লেখো তাহলে যে জায়গাতে ইলেকট্রোফাইলটা অ্যাড করবে তার পাশের কার্বনটাতে পজিটিভ চার্জটাকে তৈরি করতে হবে। আর যদি এটা প্যারা অ্যাটাক হয়, প্যারা অ্যাটাক যদি হয় তাহলে আমি কি করব, প্যারা পজিশনে, তাহলে এখানে আমার গ্রুপ, আমি যদি এই জায়গাতে ইলেকট্রোফাইলটাকে অ্যাড করি তাহলে আমার এই পজিশনে পজিটিভ চার্জটাকে লিখতে হবে। আমি আশা করছি এখানে কারো কোনো বুঝতে অসুবিধা নেই। যে কার্বনটাতে তুমি ইলেকট্রোফাইলটা অ্যাড করবে তার পাশের কার্বনটাতে তোমাকে পজিটিভ চার্জটা লাগাতে হবে। সে তুমি যেদিকে ইচ্ছা লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কারণ ওই বন্ডটা তো সবসময় ঘুরছে, তাই না? বন্ডটা তো এক জায়গায় ফিক্সড নেই। এবার দেখো, এবার হচ্ছে যে প্রত্যেকটা তো এগুলো তো সিগমা কমপ্লেক্স হলো, আর সিগমা কমপ্লেক্সের কটা রেজোনেটিং স্ট্রাকচার হয়? তিনটে রেজোনেটিং স্ট্রাকচার হয়। তাহলে এটার ক্ষেত্রেও তিনটে রেজোনেটিং স্ট্রাকচার বানাতে যাবে। আমি এখানে যদি বানাই তিনটে রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে দেখো এখানে পজিটিভটা চলে গেল, ইলেকট্রোফাইল যেখানে ছিল সেখানেই আছে, গ্রুপ এখানে আছে, এখানে আরো একটা রেজোনেটিং স্ট্রাকচার বানানো যাবে। এই ডাবল বন্ডটাকে এখানে দেবো, তাহলে কি হবে, এখানে ডাবল বন্ডটা চলে গেল, এখানে গ্রুপ এলো, এখানে পজিটিভ চার্জটা তৈরি হলো, এখানে ইলেকট্রোফাইলটা যেখানে ছিল সেখানেই আছে। তাহলে এই তিনটে রেজোনেটিং স্ট্রাকচার তুমি পাবে যদি তুমি অর্থ অ্যাটাক দেখো। ঠিক তেমনি তুমি যদি মেটা অ্যাটাক দেখো সেখানেও তিনটে স্ট্রাকচার পাবে, কারণ সবসময় সিগমা কমপ্লেক্সের যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় সেখানে তিনটে রেজোনেটিং স্ট্রাকচারই হবে। তাহলে এখানে এইটা রেজোনেন্স এখানে যদি হয় তাহলে ডাবল বন্ডটা এখানে চলে যাবে, গ্রুপ এখানে পজিটিভটা তৈরি হবে, এখানে ইলেকট্রোফাইল। আরও একটা রেজোনেটিং স্ট্রাকচার যদি বানাও তাহলে পজিটিভটা এখানে চলে গেল, এখানে পজিটিভটা এলো, এখানে গ্রুপ, আর এখানে ইলেকট্রোফাইল। তাহলে এই তিনটে রেজোনেটিং স্ট্রাকচার এর ক্ষেত্রেও তুমি পেলে। ঠিক তেমনি যখন তুমি প্যারা অ্যাটাকটা দেখবে, প্যারা অ্যাটাকের ক্ষেত্রেও তিনটে রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাবে। সেই তিনটে রেজোনেটিং স্ট্রাকচার কি, এখানে একটা দেখো। আমি কেন এটা বানাচ্ছি এখনই বুঝতে পারবে যে কতটাই সহজ হয়ে যাবে তোমাদেরকে এই জিনিসগুলো মনে রাখা। দেখো আমি এখানেও তিনটে রেজোনেটিং স্ট্রাকচার বানালাম। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট কি, যে যখন প্রথম রেজোনেটিং স্ট্রাকচার যদি তুমি দেখো, এখান থেকে যে প্রোডাক্টটা তুমি পাবে, এই প্রোডাক্টটা আলটিমেটলি কি হবে, এখান থেকে যে প্রোডাক্টটা পাবে সেই প্রোডাক্টটা হবে অর্থো সাবস্টিটিউটেড বেনজিন, মানে অর্থ প্রোডাক্ট। তুমি যদি আহ, এই এই এখান থেকে যে প্রোডাক্টটাকে দেখো, এক মিনিট,
তিনটে থেকে যদি প্রোডাক্ট দেখো, তাহলে ধরো প্রথম থেকে যে প্রোডাক্টটা পাবে সেই প্রোডাক্টটা হবে অর্থ প্রোডাক্ট, এখানে গ্রুপ, এখানে ইলেকট্রোফাইল, আফটার এইচ প্লাস, আফটার দ্য রিমুভাল অফ এইচ প্লাস। এখানে যদি দেখো, এখানে কি হবে, এখানে গ্রুপ, এটা মেটা প্রোডাক্ট, আর লাস্টের ক্ষেত্রে তুমি কি পাবে, প্যারা প্রোডাক্ট। তাহলে দেখো এই তিনটে প্রোডাক্টই পসিবল তৈরি হওয়া, ভালো করে বুঝবে। কিন্তু তোমরা এতদিন অনেকেই শিখেছো যে অর্থ প্যারা প্রোডাক্ট বা মেটা প্রোডাক্ট তৈরি হয় না, তিনটে প্রোডাক্টই তৈরি হয়, ভালো করে বুঝবে। তাহলে যখনই কোনো একটা গ্রুপ থাকবে, ইলেকট্রোফাইল যখন সেইখানে অ্যাড হবে, তখন তিনটে প্রোডাক্টই তৈরি হয়, অর্থ, প্যারা এবং মেটা, তিনটে প্রোডাক্টই তৈরি হয়। কিন্তু এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্টটা ভালো করে বোঝার চেষ্টা করবে। কি বলছি, আমি দুটো স্ট্রাকচারে তোমাকে ফোকাস করতে বলছি। এক হচ্ছে এই স্ট্রাকচারটা, দুটো স্ট্রাকচারে, এক হচ্ছে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা, আর একটা হচ্ছে এই স্ট্রাকচারটা। এই দুটো স্ট্রাকচারকে একটুখানি ফোকাস করো। এই দুটো স্ট্রাকচারকে যদি দেখো, তাহলে একটা জিনিস ভালো করে দেখবে যে যে কার্বনটাতে পজিটিভ চার্জটা আছে সেই কার্বনটাতে গ্রুপটাও অ্যাটাচ আছে। তার মানে এই যে গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ আছে সেই কার্বনেই পজিটিভ চার্জটা, দেখো গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ আছে সেই কার্বনেই পজিটিভ চার্জটা গিয়েছে। পজিটিভ চার্জটা সেই পজিশনে আছে যে পজিশনে গ্রুপটা আছে। কিন্তু তুমি যদি মেটা অ্যাটাকের দিকটা একবার দেখো, তাহলে দেখবে এই রকম স্ট্রাকচার কখনো পাওয়া যায়নি, যে তোমার যে গ্রুপটা যে কার্বনে অ্যাটাচ আছে সেই কার্বনে কখনোই পজিটিভ চার্জটা যায়নি। দেখো একবার এই জায়গাটা বুঝতে পেরেছো, যে তুমি যখন গ্রুপ, তুমি যদি অর্থ আর প্যারা অ্যাটাকটাকে দেখো, তাহলে অর্থ প্যারা অ্যাটাকের সময় যে সিগমা কমপ্লেক্সটা তৈরি হয়, সেই সিগমা কমপ্লেক্সের যে পজিটিভ চার্জটা থাকে সেটা রেজোনেন্সের মাধ্যমে সেই কার্বনটাতে যায় যে কার্বনটাতে গ্রুপটা অ্যাটাচ আছে। যদি যদি সেই গ্রুপটা, সেটা সেটা কোন কোন অ্যাটাকের ক্ষেত্রে, শুধু অর্থ আর প্যারা অ্যাটাকের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু যদি মেটা অ্যাটাক হয় তাহলে পজিটিভ চার্জটা কখনোই সেই গ্রুপে যায়, সেই কার্বনে যায় না যে কার্বনে গ্রুপটা অ্যাটাচ আছে। এইটুকু বুঝতে কোনো অসুবিধা থাকলে বলো একটু। কুইকলি বলো। ওকে, তাহলে এইবার কোশ্চেন হচ্ছে এটা, যে যদি এই গ্রুপটা, এই যে গ্রুপটার কথা আমরা বলছি, এই গ্রুপটা যদি একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, মনে করো যে গ্রুপটার কথা আমরা বলছি সেই গ্রুপটা একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এই যে তিনটে প্যারালাল পাথওয়ে পসিবল রিঅ্যাকশনের, তার মধ্যে যদি ইলেকট্রন ডোনেট গ্রুপটা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, তাহলে এই গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে ও এই কার্বোক্যাটায়নটাকে স্টেবল করবে। এক্ষেত্রেও কার্বোক্যাটায়নটাকে কি করবে, স্টেবল করবে। তার মানে সিগমা কমপ্লেক্স তোমার স্টেবল হয়ে গেল। সিগমা কমপ্লেক্স স্টেবল হলে রিঅ্যাকশন ফাস্টার হবে। তাহলে এই গ্রুপটা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, তোমার কি মনে হয় যে এটা কোন পাথওয়ে দিয়ে রিঅ্যাকশনটাকে নিয়ে যাবে, মেটা পাথওয়ে দিয়ে যাবে না অর্থ আর প্যারা পাথওয়ে দিয়ে যাবে? তিনটে পাথওয়ে আছে, তিনটে পাথওয়ের মধ্যে কোন পাথওয়ে দিয়ে রিঅ্যাকশন যাবে যদি এটা একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়? ইলেকট্রন ডোনেটিং হলে কি হবে, কার্বোক্যাটায়নটাকেও স্টেবল করতে পারবে। বলো। ভালো করে দেখো কোন জায়গাতে স্টেবিলিটি পাচ্ছে, অর্থ আর প্যারাটাই তো স্টেবিলিটি পাচ্ছে। তাহলে এইখানে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় গ্রুপটা, তাহলে অর্থ পজিশনের ইন্টারমিডিয়েটটা আর প্যারা পজিশনের ইন্টারমিডিয়েটটা স্টেবল হচ্ছে কিনা, অর্থর ইন্টারমিডিয়েটটা আর প্যারার ইন্টারমিডিয়েটটা স্টেবল হচ্ছে কিনা, তাহলে অর্থ আর প্যারা ইন্টারমিডিয়েটটা স্টেবল হচ্ছে। তাহলে তখন এই গ্রুপটা অর্থ আর প্যারা দিয়ে রিঅ্যাকশনটাকে নিয়ে যাবে, তখন আমরা এটাকে বলবো অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ। অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি হয় তাহলে তারা অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ হয়।
তাহলে তারা রিয়াকশনটাকে অর্থ প্যারা দিয়ে নিয়ে যাবে, তুমি প্রোডাক্ট পাবে, মেজর প্রোডাক্ট পাবে অর্থ প্যারা। আর মেটা প্রোডাক্টটাও তৈরি হবে কিন্তু খুব সামান্য, যেটাকে আমরা কনসিডারই করব না। এবার যদি এই গ্রুপটা যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তাহলে কি হবে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে দেখো, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে এইটাই আনস্টেবল হবে, তখন এখান থেকে যদি ইলেকট্রন উইথড্র করে তাহলে এই ক্যাটায়নটাই আনস্টেবল হবে, অর্থ আর প্যারার দিকেই আনস্টেবল হবে ইন্টারমিডিয়েট, তখন সেটা মেটা পাথওয়ে দিয়ে রিয়েকশনটাকে নিয়ে যাবে, তখন সেটা মেটা ডিরেক্টিং গ্রুপ হবে। তাহলে কখন অর্থ প্যারা ডিরেক্টিং আর কখন মেটা ডিরেক্টিং বোঝা গেছে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হলে অর্থ প্যারা ডিরেক্টিং, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে মেটা ডিরেক্টিং। এইবার এখানে আর একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে যারা অর্থ প্যারা ডিরেক্টিং হয়, এই যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যারা হয়, তা ইলেকট্রন ডোনেটিং হলে রিয়াকশন ফাস্টার হয় না স্লোয়ার হয়? দেখো, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হলে রিয়াকশন ফাস্টার হয় না স্লোয়ার হয়? ফাস্টার হয়। তাহলে রিয়াকশন যদি ফাস্টার হয়, তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এরা রিংটাকে অ্যাক্টিভেট করছে, রিংটাকে আরো বেশি রিঅ্যাক্টিভ করছে। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপটাকে আমরা কি বলতে পারি? রিং অ্যাক্টিভেটিং গ্রুপও বলতে পারি। রিং অ্যাক্টিভেটিং, যে এরা রিংটাকে অ্যাক্টিভেট করছে, রিং অ্যাক্টিভেটিং গ্রুপ। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যখন হবে, তখন তো রিংটাকে ডিঅ্যাক্টিভেট করছে, রিংটাকে কম রিঅ্যাক্টিভ করছে, তাহলে তখন আমরা বলবো রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তাহলে কখন আমরা বলবো রিং অ্যাক্টিভেটিং, কখন বলবো ডিঅ্যাক্টিভেটিং, বোঝা গেছে? তাহলে যদি রিং অ্যাক্টিভেটিং গ্রুপ হয় তাহলে তারা অর্থ প্যারা ডিরেক্টিং হবে, আর রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ যদি হয় তাহলে সেটা মেটা ডিরেক্টিং হবে। বলো, বুঝতে কোনো অসুবিধা? বুঝতে কোনো অসুবিধা? আচ্ছা, কি করে বুঝবো যে এই গ্রুপটা রিং অ্যাক্টিভেটিং গ্রুপ কিনা, বা রিংটা রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কিনা? কি করে বোঝা যাবে? দেখেই কি করে বোঝা যাবে যে কোনো একটা গ্রুপ রিং অ্যাক্টিভেটিং না রিং ডিঅ্যাক্টিভেটিং? দেখেই কি করে বোঝা যাবে? তাহলে দেখো, যদি কেউ রিং অ্যাক্টিভেটিং গ্রুপ হয় তাহলে কি হবে, এই যে বেনজিন রিং এর সাথে এই গ্রুপটা তো কানেক্টেড, এই গ্রুপটার যেটা প্রথম অ্যাটমটা হবে, যেটা ডাইরেক্টলি কানেক্টেড বেনজিন রিং এর, শাবনূর কি বলছো? কি কোশ্চেন? ওকে, সো আমি কি বলছি, যে যদি গ্রুপটার প্রথম অ্যাটমটা, যদি তুমি দেখো যে যে গ্রুপটা কানেক্টেড আছে তার প্রথম অ্যাটমটাতে লোন পেয়ার আছে, প্রথম অ্যাটমটাতে কি আছে? লোন, প্রথম অ্যাটমটাতে যদি লোন পেয়ার আছে, তাহলে সেটাকে আমরা একটা প্লাস এম গ্রুপ হিসেবে কনসিডার করব। প্লাস এম, মাইনাস এম, প্লাস আর মাইনাস আর, এগুলো জানো নিশ্চয়ই। তো প্লাস এম গ্রুপ হিসেবে আমরা কনসিডার করব। তার মানে কি, যে যদি ওই গ্রুপটার মধ্যে প্রথম অ্যাটমটার মধ্যে লোন পেয়ার থাকে তাহলে এটা প্লাস এম গ্রুপ হবে, তার মানে সেটা রিং অ্যাক্টিভেটিং গ্রুপ হবে, তার মানে সেটা অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ হবে, প্রথম অ্যাটমটার মধ্যে যদি লোন পেয়ার থাকে। আর যদি প্রথম অ্যাটমটার মধ্যে লোন পেয়ার না থাকে, ধরো প্রথম অ্যাটমটা আছে জি, তাতে লোন পেয়ার নেই, কিন্তু সে প্রথম অ্যাটমটা অন্য একটা অ্যাটমের সাথে পাই বন্ডে কানেক্টেড আছে, প্রথম অ্যাটমটাতে লোন পেয়ার নেই কিন্তু প্রথম অ্যাটমটা অন্য অ্যাটমের সাথে পাই বন্ডে কানেক্টেড আছে, তখন সেটাকে আমরা একটা মাইনাস এম গ্রুপ হিসেবে কনসিডার করব। আর মাইনাস এম গ্রুপ যদি হয় তাহলে সেটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হিসেবে কাজ করবে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমরা দেখবো যে শুধু মাইনাস আই বা শুধু প্লাস আই গ্রুপও হতে পারে, যেটা শুধু ডিঅ্যাক্টিভেটিং, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্লাস আই, শুধু প্লাস আই, শুধু প্লাস এম হতে পারে, এর মাইনাস আই মাইনাস এম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করতে পারে। আশা করছি এই জিনিসটা বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে আবারও বলি পয়েন্টটা, প্রথম অ্যাটমটার মধ্যে যদি তুমি দেখো লোন পেয়ার আছে তাহলে সেটা অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ। যদি প্রথম অ্যাটমটাতে লোন পেয়ার নেই এবং সেটা ডাবল বন্ডে কানেক্টেড আছে অন্য অ্যাটমের সাথে, তাহলে সেটা রিং ডিঅ্যাক্টিভেটিং,
এবং মাইনাস এম গ্রুপ হিসেবে আমরা কনসিডার করব, এবং তার মধ্যে কি নেই সেটা হবে মেটা ডিরেক্টিং গ্রুপ। তো কিছু এক্সাম্পলস একটুখানি দেখা যাক। ওকে, এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 1, ধরো এখানে ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথম অ্যাটমটা আছে OH, তাহলে গ্রুপটা আছে OH। ফার্স্ট অ্যাটম কানেক্টেড কে? অক্সিজেন। তাহলে অক্সিজেনের লোন পেয়ার আছে না নেই? লোন পেয়ার আছে। তাহলে ফার্স্ট অ্যাটমে যদি লোন পেয়ার থাকে তাহলে কি করতে পারে? এটা লোন পেয়ারটাকে দিয়ে বেনজিন রিংয়ে ইলেকট্রন ডোনেট করতে পারে। তাহলে এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে আমরা কি গ্রুপ বলবো? প্লাস এম না মাইনাস এম? তাহলে আমরা এটাকে কি গ্রুপ বলবো? যেহেতু ইলেকট্রন ডোনেট করছে, প্রথমে লোন পেয়ার আছে, তাহলে এটা প্লাস এম গ্রুপ। ঠিক আছে। আবার যদি তুমি দেখো যে অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাহলে OH গ্রুপ যদি হয় তাহলে সেটা মাইনাস আই হয়, কিন্তু মাইনাস আই এর থেকে প্লাস এম বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ওভারঅল এটাকে কি মনে করব? ইলেকট্রন ডোনেটিং। তাহলে গ্রুপটা দুটো এফেক্ট দেখাচ্ছে, এক হচ্ছে ইলেকট্রন ডোনেট করছে থ্রু প্লাস এম এফেক্ট, আর ইলেকট্রন উইথড্র করছে থ্রু মাইনাস আই এফেক্ট। তো প্লাস এমটা যেহেতু বড়, তাহলে ওভারঅল ইলেকট্রন ডোনেটই হচ্ছে, তাহলে ওভারঅল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হলে আমরা কি বলবো? রিং অ্যাক্টিভেটিং। এটা একটা রিং অ্যাক্টিভেটিং গ্রুপ। এবং এই প্রোডাক্ট কোথায় তৈরি করবে? যেহেতু অ্যাক্টিভেটিং, তাহলে এটা প্রোডাক্ট তৈরি করবে অর্থ আর প্যারা। আমি এই দুটো অ্যারো দু জায়গায় দিচ্ছি, এর মানে বোঝাচ্ছি যে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রোফাইলটা মেইনলি অ্যাটাক করবে। মেটাতে খুবই সামান্য প্রোডাক্ট হবে, মেটা কনসিডারই করা হচ্ছে না। আউট অফ দিস অর্থ আর প্যারাটা মেজর হবে ডিউ টু স্টেরিক রিজন। ঠিক আছে। তাহলে আউট অফ অর্থ আর প্যারাটা মেজর প্রোডাক্ট হবে। তো আমি এখানে অ্যারো দিয়ে বোঝাবো যে কোনটা অর্থ প্যারা হবে আর কোনটা মেটা হবে। মেটা হলে আমি মেটাতে অ্যারো দেবো, আর অর্থ প্যারা হলো অর্থ আর প্যারা পজিশনে আমি অ্যারো দিয়ে বোঝাবো যে এটা অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রোফাইলটাকে অ্যাটাক করাবে। ওকে, সেকেন্ড সেকেন্ড এক্সাম্পল হচ্ছে যে ধরো আমি এখানে নিলাম OCH3। ফার্স্ট অ্যাটমটাতে লোন পেয়ার আছে, তাহলে ফার্স্ট অ্যাটম লোন পেয়ার আছে। যদি ফার্স্ট অ্যাটম লোন পেয়ার থাকে তাহলে প্লাস এম। অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন হচ্ছে কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, মাইনাস আই, প্লাস এম বড়। তাহলে কি হলো? অর্থ আর প্যারা ডিরেক্টিং। অর্থ আর প্যারা ডিরেক্টিং। কোনো ডাউট? দেখো একবার, কোনো ডাউট থাকলে বলো। প্রথম অ্যাটমটা দেখতে হবে। থার্ড এক্সাম্পল দেখো, আমি এখানে লিখছি OCOCH3। ভালো করে বুঝবে গ্রুপটা। OCOCH3, প্রথম অ্যাটম যেটা কানেক্টেড সেটা অক্সিজেন, লোন পেয়ার আছে। যদি প্রথম অ্যাটম কানেক্টেড অক্সিজেন হয়, লোন পেয়ার থাকে, তাহলে এই গ্রুপটাকে আমি কি গ্রুপ বলবো? প্লাস এম মাইনাস এম। প্লাস এম, অক্সিজেন আছে তার মানে মাইনাস আই, প্লাস এম বড়, অর্থ প্যারা ডিরেক্টিং। 4 নম্বর এক্সাম্পলটা দেখো। 4 নম্বর এক্সাম্পলটাতে আমি কি দিচ্ছি? আমি শুধু এইখানে গ্রুপটাকে চেঞ্জ করছি, আমি লিখছি COOCH3। ভালো করে বোঝার চেষ্টা করবে এবার। আগেরটাতে কি ছিল? এইটা, এই গ্রুপটাকে যদি দেখো তাহলে এটা ছিল OC ডাবল বন্ডেড OCH3। প্রথম অ্যাটম যেটা কানেক্টেড ছিল সেটা ছিল অক্সিজেন বেনজিন রিংয়ে। তার মানে কি? প্রথম অ্যাটমটা ছিল অক্সিজেন, তার মধ্যে লোন পেয়ার ছিল, ওই জন্য আমি এটাকে বললাম প্লাস এম গ্রুপ। ভালো করে বুঝবে, প্লাস এম গ্রুপ। প্রথম অ্যাটমটা ছিল অক্সিজেন, তার উপর লোন পেয়ার ছিল, তাই প্লাস এম গ্রুপ বললাম। এই মলিকুলটা 3-এর আর 4, দেখো এরা আইসোমার, এক্স্যাক্ট মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু 4-এর ক্ষেত্রে কি হচ্ছে? 4-এর ক্ষেত্রে যদি এই গ্রুপটাকে একটুখানি এক্সপ্যান্ড করে দেখো, তাহলে প্রথম অ্যাটম যেটা কানেক্টেড আছে সেটা আছে কার্বন, তার সাথে ডাবল বন্ড ও, আর তার সাথে OCH3। তাহলে যদি দেখো এই গ্রুপটাকে, কানেক্টেড অ্যাটমটা হচ্ছে কার্বন, তার মধ্যে লোন পেয়ার আছে নেই, কিন্তু অন্য অ্যাটমের সাথে পাই বন্ড আছে, তাহলে এই গ্রুপটাকে আমি কি গ্রুপ বলবো? মাইনাস এম গ্রুপ বলবো। আর এটা যদি মাইনাস এম হয় তাহলে এটা মাইনাস আইও হচ্ছে, অক্সিজেন ওইদিকে আছে মোর ইলেকট্রোনেগেটিভ, তার মানে এই যে গ্রুপটা হবে সেটা মেটা ডিরেক্টিং গ্রুপ হবে, এটা অর্থ করা হবে না। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা একটুখানি বোঝার চেষ্টা করো। প্রথম 3 নম্বর আর 4 নম্বরে দুটোই আইসোমার, 3 আর 4 দুটো আইসোমার, কিন্তু 3-এর ক্ষেত্রে ওটা অর্থ প্যারা ডিরেক্টিং হলো, আর 4-এর ক্ষেত্রে এটা মেটা ডিরেক্টিং হলো।
খুব ভালো করে এই জিনিসগুলোকে বুঝতে হবে, কারণ এই জায়গাগুলোর উপর বেস করেই তোমাকে প্রোডাক্ট লিখতে হবে, যে কোথায় তুমি ইলেকট্রোফাইলটা অ্যাড করবে। তোমাকে ধরো কোনো একটা ইলেকট্রোফাইল দেওয়া হলো আর এই কম্পাউন্ডগুলো দেওয়া হলো, কোথায় তুমি ইলেকট্রোফাইলটাকে অ্যাড করবে, এইটা ইম্পর্টেন্ট বোঝা। আশা কর আশা করছি বুঝতে পেরেছো। দেখো এখনো কোনো ডাউট থাকলে বলো এই 3 আর 4-এর মধ্যে। আছে কোনো ডাউট? ওকে, চলো নেক্সট দেখ। 5 নম্বর আমি এক্সাম্পল দিচ্ছি। 5 নম্বর এক্সাম্পলটা আমি এরকম দিচ্ছি, দেখো ভালো করে। এবার তুমি নিজেই বলতে পারবে যে CHO, প্রথম অ্যাটম কানেক্টেড কার্বন, ডাবল বন্ড ও আছে আছে, তাহলে এটা কি গ্রুপ হবে? -M, -M কোন ডিরেক্টিং? মেটা ডিরেক্টিং। তাহলে CHO হলে মেটা ডিরেক্টিং হবে। ফটাফট লিখবে, হ্যাঁ লিখবে। 6 নম্বর, ধরো COOH কোন ডিরেক্টিং হবে? লেখো তাড়াতাড়ি। COOH -M হবে, গুড, -M হবে। আর এটা -M হবে, -I হবে, আর এটা কি হবে? মেটা ডিরেক্টিং। আশা করছি এগুলোতে কোনো বুঝতে অসুবিধা নেই। এবার আসো 6 নম্বর হলো। 7 নম্বর, 7 নম্বর, 7 নম্বর হলো, ধরো আমি এখানে নিলাম NH2, বলে ফেলো NH2, নাইট্রোজেন আছে প্রথম অ্যাটম, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, আর লোন পেয়ার থাকলে এটা কি করে? ইলেকট্রন ডোনেট করে বেঞ্জিন রিংয়ে, তাহলে অর্থ প্যারা, গুড। তাহলে এটা কি হবে? অর্থ আর প্যারা ডিরেক্টিং, এবং এটা কি কি এফেক্ট দেখাবে? +M আর -I, +Mটা গ্রেটার, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর, এখানে আমি নিলাম NHCOCH3, আর 9 নম্বরে নিলাম এরই আইসোমার CONHCH3। আটের নাম্বার দিয়ে লিখবে, নাহলে তো বুঝতে পারছি না কোনটা অর্থ করা বলছো। আটের অর্থ প্যারা, তাহলে আটের প্রথমে লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার যদি থাকে তাহলে এটা কি হয়ে যাবে? এই গ্রুপটাকে আমি কি গ্রুপ বলবো? +M -I, +M গ্রেটার, তাহলে অর্থ প্যারা আটে। নয়ে, নয়ে মেটা, তাহলে নয়ে 5 অ্যাটম কার্বন, লোন পেয়ার নেই, তাহলে এটা কি ধরনের গ্রুপ? -M -I, কি ডিরেক্টিং? মেটা ডিরেক্টিং, গুড। চলো 10-এ, 10-এরটা আমি নিচ্ছি NH3+, ইম্পর্টেন্ট, 10-এরটা ইম্পর্টেন্ট, পরবর্তীকালে আমাদের লাগবে। NH3+, হুম, NH3+ কি বলছো? NH3+ তো, NH3+-এ দেখো নাইট্রোজেনের উপর লোন পেয়ারটা কিন্তু আর নেই, ভালো করে বুঝবে। লোন পেয়ার আছে? নেই, তাহলে লোন পেয়ার নেই, তাহলে এটা +M না। নাইট্রোজেনটা কি কারোর সাথে ডাবল বন্ডে কানেক্টেড আছে? NH3 তো এরকম, নাইট্রোজেন আর 3টে হাইড্রোজেনের সাথে কানেক্টেড, এরকম, কারো তো ডাবল বন্ডের সাথেও কানেক্টেড নেই, তাহলে +Mও না -Mও না, তাহলে এটা +Mও বলতে পারবে না, -Mও বলতে পারবে না। তো এই গ্রুপটাকে আমরা কি গ্রুপ বলবো? যে এটা শুধু প্লাস আছে যেহেতু, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করবে, শুধু -I, আর শুধু -I তো ইলেকট্রন উইথড্রয়িং, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং হলে কি হবে? মেটা ডিরেক্টিং। 11 নম্বর,
ধরো আমি এখানে লিখলাম CH3, তাহলে আমি যদি CH3 লিখি তাহলে কি লিখবে? দেখো CH3 তে প্রথমে লোন পেয়ার নেই তো, তাহলে প্লাস এম না, মাইনাস এম না, ডাবল বন্ড নেই, তাহলে এটা শুধু প্লাস আই, আর এখানে হাইপার কনজুগেশনও দেখা যায়, তাহলে এটা অর্থো প্যারা ডাইরেক্টিং হয়ে যাবে, অর্থো প্যারা ডাইরেক্টিং। ওকে, চলো 12 নম্বর দেখো। 12 নম্বরে আমি এখানে দিলাম CCl3, তাহলে কি করবে? CCl3, CCl3 হলে কি হবে দেখো, CCl3, ইয়েস CCl3 তে কি হয় যে এখানে কার্বন আছে আর 3টে ক্লোরিন এরকম কানেক্টেড আছে, এখানে বেনজিন রিং, তাহলে এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে, 3টে ক্লোরিন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করবে, তাহলে এটা একটা মাইনাস আই গ্রুপ, তাহলে এটা কি গ্রুপ হিসেবে কাজ করছে? এই গ্রুপটা একটা মাইনাস আই গ্রুপ, স্ট্রং মাইনাস আই গ্রুপ, আর এখানে মাইনাস হাইপার কনজুগেশনও হয়, সেটা পরে আমি তোমাদেরকে শেখাবো, তাহলে এটাও কি হবে? মেটার ডিরেক্টিং গ্রুপ হবে, ঠিক আছে। আচ্ছা, আর কয়েকটা দেখো। 13 নম্বর, ধরো তোমার কাছে এরকম দুটো রিং আছে, বেনজিন রিং, NH আছে, CO আছে, আর একটা বেনজিন রিং আছে, এই দুটো বেনজিন রিং একসাথে আছে, তাহলে কোন রিংটাতে রিয়াকশন হবে? এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোন রিংটাতে রিয়াকশন হবে। 13 নম্বর এক্সাম্পলটা যদি দেখো, যে কোন রিয়াকশনটাতে রিয়াকশন, কোন রিংটাতে রিয়াকশনটা হবে, দুটো রিং আছে এখানে, ধরো এটা A রিং আমি বলছি, এটাকে আমি বলছি B রিং, A রিং এ রিয়াকশন হবে না B রিং এ রিয়াকশন হবে, এইটা বলো শুধু, যে রিয়াকশনটা A রিং এ হবে না B রিং এ হবে। আমরা কোন রিয়াকশনের কথা বলছি? ইলেকট্রোফিলিক রিয়াকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, কোন রিং এ হবে? A রিং এ না B রিং এ? A রিং এ। দেখো ভালো করে, দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট, এক হচ্ছে যে এইখানে লোন পেয়ার আছে, তাহলে ইলেকট্রন ডেন্সিটি বেশি হচ্ছে A রিং এ, A রিং এ ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ হচ্ছে, লোন পেয়ার দিচ্ছে নাইট্রোজেন, কিন্তু B রিং এর ইলেকট্রন উইথড্র করছে CO, তাহলে B রিং এ ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে। আর আমরা কি জানি যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক রিয়াকশন সেখানেই হয় ফাস্টার রেটে যেখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে A রিং এ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, তাহলে A রিং এর রিয়াকশনটা হবে B রিং এ নয়। A রিং এর কোন পজিশনে? অর্থ আর প্যারা, অর্থ পজিশনটা খুব সামান্যই হবে, প্যারাটাতে মেজর প্রোডাক্টটা হবে, তাহলে এই দুটো পজিশনে প্রোডাক্ট আমরা পাবো। 14টা বলো, আর দুটো এক্সাম্পল দিচ্ছি। 14 হচ্ছে কি, যে এখানে মনে করো আছে CN, দেখো ফার্স্ট অ্যাটমে লোন পেয়ার নেই, কিন্তু ফার্স্ট অ্যাটমটা কি আছে? পাই বন্ডে কানেক্টেড আছে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং মাইনাস এম গ্রুপ, তাহলে মাইনাস এম আর মাইনাস আই, তাহলে কি হবে? মেটা ডিরেক্টিং হবে, মেটা ডিরেক্টিং হবে 14। ওকে, 15 বলো, আমি যদি এখানে নিই NO2, এটা বলো NO2 যদি থাকে তাহলে কি বলবে? অর্থো প্যারা ডিরেক্টিং বলবে না মেটা ডিরেক্টিং বলবে? NO2 যদি থাকে, NO2 কে আমরা মেটা ডিরেক্টিং বলবো, কেন? ভালো করে দেখো এখানে, যে NO2 যদি লেখো, তুমি ভাবতে পারো যে নাইট্রোজেন লোন পেয়ার, না নাইট্রোজেনে তো এখানে লোন পেয়ার নেই, ভালো করে দেখো, নাইট্রোজেন NO2 যদি লেখো তাহলে এটা এরকম লিখতে হবে না, O মাইনাস N প্লাস, তাহলে এই গ্রুপটা, তাহলে নাইট্রো গ্রুপে নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে, এখানে লোন পেয়ার নেই, তাহলে যেহেতু এটা লোন পেয়ার নেই, তাহলে এটা কোন গ্রুপ হয়ে গেল? মাইনাস এম হয়ে গেল আর মাইনাস আই, তাহলে এটা মেটা ডিরেক্টিং হলো। এটা দেখো একবার, ডাবল পাই বন্ড আছে ওখানে, প্রথম অ্যাটমটাতে লোন পেয়ার নেই কিন্তু পাই বন্ড আছে, তাহলে এটা মেটা ডিরেক্টিং গ্রুপ হবে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ ভুল করবে না, নাইট্রো গ্রুপ মেটা ডিরেক্টিং গ্রুপ হবে। আচ্ছা, 16, 16 হচ্ছে যে মনে করো আমি এখানে নিলাম হ্যালোজেন, হ্যালোজেন ক্লোরিন ব্রোমিন এরকম কিছু নিলাম, তাহলে কি বলবে?
ক্লোরিন ব্রোমিন নিলাম, তাহলে কি বলবে? অর্থোপ্যারা। ওকে, এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যে এইটা হচ্ছে এক্সেপশনাল কেস। অনলি একটাই এক্সেপশন আছে আমাদের কাছে, সেটা হচ্ছে হ্যালো অ্যারিন। ওই জন্য আমি এটা বোঝাচ্ছি, কারণ এই আমরা যে চ্যাপ্টার শুরু করেছি সেটা হচ্ছে হ্যালো অ্যারিন, তাই না? হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন। তো হ্যালো অ্যারিনটার ক্ষেত্রে এক্সেপশনটা বোঝানোর জন্য আমি এতক্ষণ ধরে এই এত কিছু জিনিস বললাম। এই হ্যালো অ্যারিনের ক্ষেত্রে কি এক্সেপশন আছে সেটা বোঝার চেষ্টা করব। এখানে হ্যালোজেনের উপর লোন পেয়ার আছে, তার লোন পেয়ার যদি থাকে তাহলে তো এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে, কিন্তু মানে প্লাস এম, তাহলে এটা প্লাস এম হবে। কিসের জন্য? হ্যালোজেনের জন্য লোন পেয়ার আছে ফার্স্ট, এটা বেঞ্জিন রিং এর লোন পেয়ার রেজোনেন্সের মাধ্যমে প্লাস এম এর মাধ্যমে ইলেকট্রন ডোনেট করবে। কিন্তু এর ক্ষেত্রে হ্যালোজেন ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য মাইনাস আইও আছে। এইটাই একমাত্র এক্সেপশনাল কেস, যে যেখানে মাইনাস আইটা গ্রেটার দ্যান প্লাস এম, মাইনাস আইটা গ্রেটার দ্যান প্লাস এম। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার আমাকে দাও, যে এই যে হ্যালো অ্যারিন, হ্যালোজেন যেটা থাকবে সেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ না উইথড্রয়িং গ্রুপ? এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ না ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ? এটা হচ্ছে কোশ্চেন। ভালো করে চিন্তা করে বলো। দুটো এফেক্ট আছে, প্লাস এম এর মাধ্যমে ইলেকট্রন ডোনেট করে আর মাইনাস আই এর মাধ্যমে ইলেকট্রন উইথড্র করে, কিন্তু মাইনাস আইটা বেশি, মাইনাস আইটা প্লাস এম এর থেকে মোর এফেক্টিভ। তাহলে এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে না ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে? অবভিয়াসলি তাহলে এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে। তাহলে এই হ্যালোজেন এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর আমরা কি জানি, যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে জেনারেলি কি হয়? মেটা ডিরেক্টিং হয়। কিন্তু এটা মেটা ডিরেক্টিং না, এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তা সত্ত্বেও এটা অর্থো প্যারা ডিরেক্টিং। এই লাইনটা খুব ভালো করে বুঝতে হবে, যে হ্যালো অ্যারিন হ্যালোজেন যদি কোনো বেঞ্জিন রিং এ কানেক্টেড থাকে এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়া সত্ত্বেও, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়া সত্ত্বেও এটা অর্থো প্যারা ডিরেক্টিং। আবারও বলি, অলদো হ্যালোজেন্স আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইট ইজ অর্থো প্যারা ডিরেক্টিং। অর্থো প্যারা ডিরেক্টিং কেন? কারণ তুমি দেখো এটা লোন পেয়ারের মাধ্যমে ইলেকট্রন ডেন্সিটি, আমি আবার একটু স্ট্রাকচারটা বড় করে বানাই এখানে। তাহলে এখানে যদি তুমি দেখো যে এই যে হ্যালোজেনটা আছে, হ্যালোজেনের যখন লোন পেয়ারটা যখন আসছে তখন ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করছে কোন পজিশনে? অর্থো আর প্যারা পজিশন। অর্থো আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করছে। তাহলে এটার আরো যদি রেজোনেটিং স্ট্রাকচার তুমি দেখো, তাহলে এই একটা রেজোনেটিং স্ট্রাকচার হবে, এখানে নেগেটিভ। আরো যদি রেজোনেটিং স্ট্রাকচার আমি এর বানাই, তাহলে নেগেটিভটা প্যারাতে যাচ্ছে, নেগেটিভটা কোথায় যাচ্ছে? প্যারাতে যাচ্ছে। আমি যদি এর আরো একটা রেজোনেটিং স্ট্রাকচার বানাই, তাহলে নেগেটিভটা কোথায় যাচ্ছে? অর্থতে যাচ্ছে। তাহলে অর্থ আর প্যারা পজিশনে এ তো নেগেটিভ চার্জকে ইনক্রিজ করছে। এর যে রেজোনেন্সটা হচ্ছে তার জন্য অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি তো ইনক্রিজ হচ্ছে। এবং এর যদি তুমি রিয়েল স্ট্রাকচারটা দেখো, তাহলে রিয়েল স্ট্রাকচারটা তো এরকম হবে। এখানে হ্যালোজেন আছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, আর এগুলোতে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। এখানে ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস অ্যান্ড ডেল্টা মাইনাস। তাহলে কোন পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ হচ্ছে? অর্থ আর প্যারাতে। তাহলে ইলেকট্রোফাইল যখন তুমি এখানে অ্যাড করবে, ইলেকট্রোফাইলটা কোথায় অ্যাড হতে চাইবে? অর্থ আর প্যারাতে অ্যাড হতে চাইবে। তাহলে এরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কিন্তু অর্থ প্যারা ডিরেক্টিং। বোঝা গেছে কথাটা? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কিন্তু অর্থ প্যারা ডিরেক্টিং। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কিন্তু অর্থ প্যারা ডিরেক্টিং। আরেকটা কোশ্চেনের আমাকে অ্যান্সার দাও, যদি এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তাহলে বেঞ্জিনের থেকে রেট অফ রিঅ্যাকশন ফাস্টার হবে না স্লোয়ার হবে? তাহলে ধরো আমি এখানে কনসিডার করছি বেঞ্জিন আর ক্লোরোবেঞ্জিন, কার ক্ষেত্রে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন ফাস্টার হবে? ক্লোরোবেঞ্জিনে না বেঞ্জিনে? ভালো করে বলো, ক্লোরোবেঞ্জিনে রিঅ্যাকশন ফাস্টার হবে না বেঞ্জিনে? অবভিয়াসলি বেঞ্জিনে। বেঞ্জিনে রিঅ্যাকশন ফাস্টার হবে। কেন?
কারণ ক্লোরোবেনজিনের এই যে গ্রুপটা এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে রিঅ্যাকশন স্লো হবে। কিন্তু যদি রিঅ্যাকশন হয় তাহলে সেই রিঅ্যাকশনটা কোথায় হবে? অর্থো আর প্যারা পজিশনে হবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি হয় তাহলে রিঅ্যাকশন স্লো হবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে রিঅ্যাকশন ফাস্টার হবে। এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কিন্তু তবুও এটার ক্ষেত্রে অর্থো প্যারা ডিরেকশনে কি হবে? অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ হিসেবে এটা কাজ করবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আজকের লাস্ট পয়েন্ট হবে আমাদের, যে ধরো একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে, ধরো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে, তাহলে এখানে আমি আবার বলছি, ধরো ফর এক্সাম্পল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হচ্ছে আমার OH হচ্ছে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা অর্থো প্যারা ডিরেক্টিং গ্রুপ এরা বেনজিন রিং এর কোন পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বেনজিন রিং এর কোন পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে? দেখো একবার, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি হয় তাহলে বেনজিন রিং এর অর্থো প্যারা পজিশনে। ভেরি গুড। তাহলে কি হয় এখানে, যে যদি বেনজিন রিং এ আমি এর রেজোনেটিং স্ট্রাকচার গুলো বানাই ইলেকট্রন ডোনেটিং, তাহলে দেখবো আমরা অর্থো আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি কি হয়? ইনক্রিজ হয়। আমি আরেকবার বানাচ্ছি এই জিনিসটা। তাহলে এখানে ডাবল বন্ড OH প্লাস, আমি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বোঝাবো এখানে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। তাহলে কি হচ্ছে, এইখানে অর্থো আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে। দেখো তাহলে কোথায় কোথায় ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ হচ্ছে? অর্থো আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ হচ্ছে। এই অবধি কারো কোনো ডাউট আছে? যে যখন কোনো একটা প্লাস M গ্রুপ হবে তখন সে ইলেকট্রন ডেন্সিটি কোথায় ইনক্রিজ করবে? অর্থো আর প্যারা পজিশনে ইনক্রিজ করবে। এখন আমার একটা সিম্পল কোশ্চেনের অ্যান্সার দাও, যে যদি মেটা ডিরেক্টিং গ্রুপ হয় তাহলে সে কোন পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করবে? আমি জানতাম ওই অ্যান্সারটাই দেবে, আমি জানতাম যে তুমি ওই অ্যান্সারটাই দেবে। আমি কোশ্চেনটা করলাম যে প্লাস M গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইনক্রিজেস ইলেকট্রন ডেন্সিটি অ্যাট অর্থো অ্যান্ড প্যারা পজিশন। কোথায় ইনক্রিজ করে ইলেকট্রন ডেন্সিটি? অর্থো পজিশন আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে কে? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। কোশ্চেন কি ছিল? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোন পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোন পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোন পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে? দেখো এই জায়গাটা তোমরা একটুখানি তোমাদের, যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, ভালো করে বুঝবে, ধরো আমি এখানে NO2 নিলাম, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হতে পারে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোনো পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে না, ভালো করে বুঝবে। অর্থো প্যারা মেটা কোথাও ইনক্রিজ করে না ইলেকট্রন ডেন্সিটি। কি করে? অর্থো প্যারাতে ডিক্রিজ করে। কিভাবে? দেখো এখান থেকে ইলেকট্রন উইথড্র করবে, তাহলে ইলেকট্রন যদি উইথড্র করে তাহলে কি হবে? মেটা পজিশনের ইলেকট্রন ডেন্সিটি যেমন ছিল তেমনই থাকবে, শুধু অর্থো পজিশনের আর প্যারা পজিশনের ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করবে। কোথাকার কমে যাবে? এটা এখানে যাবে রেজোনেন্স, তাহলে প্যারা পজিশনে কমে যাবে, অর্থতে আর প্যারাতে কমবে, কোথাও বাড়বে না। আমার কোশ্চেনটা কি ছিল, যে কোথায় ইনক্রিজ করে? কোথাও ইনক্রিজ করে না, ডিক্রিজ করে। কোন পজিশনে? মেটা পজিশনে ডিক্রিজ করে না, মেটা পজিশনে ইনক্রিজ করে না, কোথাও ইনক্রিজ করে না। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করে ইনক্রিজ করবে ইলেকট্রন ডেন্সিটি কোন একটা পজিশনে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ডিক্রিজ করবে। কোন পজিশনে ডিক্রিজ করে? ভালো করে যদি তুমি এখানে দেখো তাহলে দেখবে যে শুধুমাত্র
অর্থ আর প্যারাতে ডিক্রিজ করে, কিন্তু মেটাতে আগে যেমন ছিল তেমনই থাকে। মেটাতে ইলেকট্রন ডোনেটিং গ্রুপও কোনো ইনক্রিজ করে না, ভালো করে বুঝবে। মেটাতে ইলেকট্রন ডোনেটিং গ্রুপও ইনক্রিজ করে না, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপও ইনক্রিজ করে না। মেটাতে কেবি ইনক্রিজ করে না ইলেকট্রন ডেন্সিটি। মেটাতে ইলেকট্রন ডেন্সিটি সবসময় একই থাকে। মেটাতে ইলেকট্রন ডেন্সিটি সবসময় একই থাকে। ভালো করে দুটো স্ট্রাকচারকে ভালো করে খেয়াল করে দেখো যে মেটাতে ইলেকট্রন ডেন্সিটি কোনো রকম ভাবে চেঞ্জ হয় কি হয় না। দেখো একবার এইটার যদি তুমি রিয়েল স্ট্রাকচারটা বানাও তাহলে রিয়েল স্ট্রাকচারটা কেমন দেখতে হবে। কোথায় ডিক্রিজ করে? অর্থ আর প্যারাতে ডিক্রিজ করে। অর্থ আর প্যারাতে আবারও বলছি, আবারও লাইনটা বলছি, আজকের এখানেই আমরা শেষ করব এই 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 মেইন পয়েন্টটা বলেই। সেটা কি, যা চলে গেছে, সেটা কি আবারও বলি, তাহলে সেটা হচ্ছে কি যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি কি করে, ইনক্রিজ করে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজ করে। মেটা পজিশনে ইলেকট্রন ডোনেটিং গ্রুপও কোনো এফেক্ট করে না, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপেরও কোনো এফেক্ট মেটা পজিশনে থাকে না। আশা করছি এই জিনিসটা বুঝতে কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে তাহলে একবার বলো, যদি না থাকে তাহলেও বলো। দেখো একবার কোথাও যদি অসুবিধা থাকে বলে ফেলো কুইকলি। আছে? আজকে যে জিনিসটা পড়ালাম সেই জিনিসটা একবার রিভাইজ করবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা এখান থেকেই কন্টিনিউ করবো। এখানে আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো বলে নিয়ে তারপরে আমরা আবার চ্যাপ্টারে ফিরবো। ঠিক আছে, এটা রিভিশন হলো 11-এর পার্ট। রিভিশনের পর থেকে আবার নতুন আমরা ওই চ্যাপ্টারে আবার ফেরত যাবো। তো কিছু কিছু জিনিস আমাদেরকে রিভিশন করে করে যেতে হবে, না করলে হবে না। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানেই এন্ড করলাম।